প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের ইভিনিং শিফটের যে 5 নম্বরের প্রশ্নগুলো এসেছিলো সেই 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমরা জানো তোমাদের আমি ইংলিশ ভার্সনের 2 মার্কসের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কভার করে দিয়েছি, তার নোটসও আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। বেঙ্গলি ভার্সনের 1 এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি আলোচনা করে দিয়েছি। থার্ড এবং ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টার 2 মার্কসের বাকি আছে। আমি তোমাদের মর্নিং শিফট, ডে শিফট দুটোরই আমি 2 মার্কসের সলিউশন আমি তোমাদের করিয়ে দিয়েছি এবং তার সাথে আমি তোমাদের 5 মার্কসেরও আমি তোমাদের করিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা নোটস তোমরা কিন্তু অলরেডি যারা পিভি স্টাডি ক্লাস চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা পেয়ে গেছো। যারা এখনও পর্যন্ত পাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা যে ভিডিওটি আজকে করছি সেই ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করার পর একটি লিঙ্ক দেখবে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবে, তোমরা ডাইরেক্ট তোমরা জয়েন হয়ে যাবে গ্রুপে। তো গ্রুপে জয়েন হয়ে তোমরা কী কী পাবে সেটি তো বলবো, তার আগে একটু ভিডিওটি শুনে নাও, কারণ ভিডিও স্কিপ করে যদি চলে যাও পিডিএফ নিতে কিচ্ছু বুঝতে পারবে না, কোনোটাই মাথায় ঢুকবে না। তো প্রথমেই আমি বলি 2023-এর ইভিনিং শিফটটা কেন আলোচনা করছি, আমি প্রিভিয়াস ইয়ারে কেন এত জোর দিচ্ছি। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু 3টে শিফটে পরীক্ষা হয়েছে। এবার 3টে শিফটের মধ্যে যারা মর্নিং শিফটে আগামীকাল পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু ইভিনিং শিফটের প্রশ্নপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভিনিং শিফটের 2 মার্কস এবং ইভিনিং শিফটের এমসিকিউ এবং ইভিনিং শিফটের 5 মার্কসের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্নিং শিফটের জন্য। তো দেখে নাও ইভিনিং শিফটে কী কী প্রশ্ন এসেছিলো, তার উত্তরই বা কী সেগুলো একটু দেখে নাও। এবং 2D পয়েন্ট অ্যান্সার তোমাদের পড়তেও খুব একটা বেশি সময় লাগবে না, তোমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে এগুলো কভার করে নিতে পারবে। তো আইইউসিএন রেড লিস্ট শ্রেণীগুলি ব্যাখ্যা করো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার রেড লিস্ট হলো বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের বিলুপ্তির ঝুঁকির মাত্রা নির্ণয় করার একটি পদ্ধতি। এই তালিকায় প্রজাতিদের 9টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 9টি শ্রেণী তোমাদের লেখার প্রয়োজন নেই, যে কটা পারবে তোমরা লিখবে, তবে এখানে আমি বেশ কটাই তুলে ধরেছি। বিলুপ্ত, যখন কোনো প্রজাতির শেষ সদস্য মারা যায় তখন তাকে বিলুপ্ত হিসাবে গণ্য করা হয়। বন্য অঞ্চলে বিলুপ্ত, প্রজাতিটি বন্য পরিবেশে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে, কেবল চিড়িয়াখানা বা উদ্ভিজ উদ্যানে কিছু সদস্য জীবিত আছে। সংকটাপন্ন, তোমার প্রজাতি কী হচ্ছে, প্রজাতিটি বিলুপ্ত হওয়ার চরম ঝুঁকিতে আছে। বিপন্ন, প্রজাতিটি বিলুপ্তির অত্যন্ত উচ্চ ঝুঁকিতে আছে। ঝুঁকিপূর্ণ, প্রজাতিটি বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে আছে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো প্রায় বিপন্ন, প্রজাতিটি বর্তমানে ঝুঁকিপূর্ণ না হলেও ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। ডেটা ঘাটতি, প্রজাতির ঝুঁকি নির্ধারণের জন্য পর্যাপ্ত ডেটা নেই, মূল্যায়ন করা হয়নি, প্রজাতিটি এখনও মূল্যায়ন হয়নি। এই শ্রেণীগুলি নির্ধারণ করার জন্য প্রজাতির সংখ্যা, তাদের আবাসস্থল, প্রজনন ক্ষমতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করা হয়। আইইউসিএন রেড লিস্ট বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং নির্ভরযোগ্য তালিকাগুলির মধ্যে একটি, যা প্রজাতি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের আরেকটি কথা বলবো, এই সমস্ত যে আলোচনা হচ্ছে সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে গ্রুপে, তবে অবশ্যই যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে তারাই এসো এবং তারা পিডিএফগুলো নিও। যারা গ্রুপে জয়েন্ট অলরেডি রয়েছে তাদেরকে প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করি এবং তোমরা অনেকেই দেখছি ভিডিও দেখছো, সেখানে কমেন্টস এবং লাইক করছো না, একটু কমেন্টস করে জানাবে, অন্তত থ্যাংক ইউ লিখলেও আমাদের মনে হয় যে না তোমরা রেসপন্স করছো ভালো, আমরা অবশ্যই তোমাদের পেছনে আরও বেশি করে আমরা খাটবো, ঠিক আছে। কারণ বিভিন্ন সকাল থেকে খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেইগুলো নিয়ে আমরা কিন্তু পড়ে থাকি। অন্যান্য জায়গায় দেখবে এত কিন্তু হয় না। আমরা চেষ্টা করি তোমাদেরকে উপকার করার। তো তোমরাও যদি সাথে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, ঠিক আছে। তারপর দেখো বন্যার শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করো। বন্যার শ্রেণীবিভাগ ভৌগোলিক পরিমণ্ডলের ওপর ভিত্তি করে বন্যাকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: উপকূলীয় বন্যা, নদী বন্যা, শহুরে বন্যা। শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়ন, বৃষ্টির জল নিষ্কাশনের অভাব এবং নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে যে বন্যা হয় তাকে শহুরে বন্যা বলে। এই বন্যা দ্রুত গতিতে হয় এবং এর ফলে শহরাঞ্চলে জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়াও বন্যার কারণ ও ধরনের ওপর ভিত্তি করে আরও কিছু শ্রেণীবিভাগ করা হয়েছে: আকস্মিক বন্যা, খরা বন্যা, নগরায়নজনিত বন্যা, ঠিক আছে। তারপর রয়েছে নগরায়নজনিত বন্যা, শহরে বন্যা প্রায় একই, ঠিক আছে, তোমরা চাইলে এটাও দিতে পারো। বন্যার কারণ ও প্রভাব বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোন ধরনের বন্যা কখন হবে তা বলা কঠিন,
তবে বন্যার পূর্বাভাস পাওয়ার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এই পূর্বাভাস অনুযায়ী মানুষজন তাদের বাড়িঘর ও জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে এবং বন্যার ক্ষতি কমাতে পারে। ঠিক আছে? আর তোমরা নদী বন্যা এবং উপকূলীয় বন্যা তোমরা নোটসে দেখে নেবে, কারণ পুরোটা আলোচনা করতে গেলে ভিডিওটি লং হবে। তবে এবার তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে স্কিপ করে চলে গেছো, যারা এখনো শুনছো তারা একটা জিনিস আহ, আহ, মনে রাখবে। এই যে আলোচনাগুলো হচ্ছে প্রত্যেক তিনটে প্রিভিয়াস ইয়ারের ডে, মর্নিং এবং ইভিনিংয়ের প্রশ্নপত্রে নিয়ে, এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন হবে। তোমাদের 2 মার্কসে ঢোকাতে পারে, তোমাদের 5 মার্কসেও ঢোকাতে পারে। হয়তো এমন বলতে পারে, এখানে ধরো লেখা আছে আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে কি বোঝো, এটি ধরো 2 মার্কসে তোমাদের মর্নিং শিফটে দিয়ে দিল বা ডে শিফটে দিয়ে দিল। ঠিক আছে, এরকম করে কিন্তু প্রশ্ন হবে। তাই বলবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবং আমি লাস্ট মিনিটের তোমাদের দেখবে সাজেশন দিয়েছিলাম, 5 ইংলিশ ভার্সনও বেঙ্গলি ভার্সনও আমি আবার দিয়ে দেবো। তোমরা একটু চ্যানেলের সাথে থেকো, রাত করে জাগবে, আমি তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিয়ে দেবো, সেগুলো একটু ভালো করে ফলো রাখলেই দেখবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং এই সাবজেক্টটা অত্যন্ত কিন্তু কঠিন একটি সাবজেক্ট, মানে কোশ্চেনটা করা হয়। তাই বলবো একটু বেশি করে না পড়লে এবং টু দি পয়েন্ট অ্যান্সার না পড়লে তোমরা মনে রাখতে পারবে না। জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে, এবং ভিডিওগুলো যেহেতু আলোচনা করে দিচ্ছি এর কারণেই, যাতে তোমরা ভিডিও শুনলেও পড়াগুলো হয়ে যায়। তো আলোক রাসায়নিক ধোঁয়াশা হলো এক ধরনের বায়ু দূষণ, যা মূলত নাইট্রোজেন অক্সাইড ও উদ্বায়ী জৈব যৌগ, ঠিক আছে, জৈব যৌগ সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এটি সাধারণত শিল্পাঞ্চল ও যানবাহনের ধোঁয়া নির্গমনের ফলে সৃষ্ট হয় এবং চোখ, শ্বাসযন্ত্র ও উদ্ভিদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তৈরির প্রক্রিয়া: নাইট্রোজেন অক্সাইডের নির্গমন, যানবাহন, কারখানা ও জ্বালানির দহন থেকে নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করে। ওজোন গঠনের প্রক্রিয়া: সূর্যালোকের উপস্থিতি N2O বিক্রিয়া করে মুক্ত অক্সিজেন তৈরি করে, যা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন গঠন করে। উদ্বায়ী জৈব যৌগের ভূমিকা, ঠিক আছে, ধোঁয়াশা সৃষ্টি। তারপর রয়েছে এই ধোঁয়াশা সাধারণত গ্রীষ্মকালে বেশি হয়, কারণ সূর্যালোক বেশি থাকলে রাসায়নিক বিক্রিয়াগুলি দ্রুত ঘটে। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো রয়েছে আমাদের ভারতবর্ষ একটি অতি বৈচিত্র্যময় দেশ, ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যে কোনো শিফটে তোমাদের দিতে পারে, ডে, মর্নিং এবং তোমাদের ইভিনিংয়ে রিপিট করতে পারে। ঠিক আছে, বেশি সম্ভাবনা রয়েছে মর্নিং এবং ডের, যারা ছাত্রছাত্রী রয়েছে। ভারতবর্ষ একটি অতি বৈচিত্র্যময় দেশ, ব্যাখ্যা করো। ভারতবর্ষকে অতি বৈচিত্র্যময় দেশ বলা হয় কারণ এখানে ভৌগোলিক, ভাষাগত, সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে বিরাট বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ভৌগোলিক বৈচিত্র্য: ভারতের উত্তর দিকে হিমালয়ের বরফাচ্ছাদিত পর্বতশৃঙ্গ, দক্ষিণে উষ্ণ সমুদ্র তট, পশ্চিমে মরুভূমি এবং পূর্বে ঘন অরণ্য রয়েছে। ভাষাগত বৈচিত্র্য: এখানে 22টি সংবিধান স্বীকৃত ভাষা এবং 19-এর বেশি স্থানীয় ভাষা বা উপভাষা প্রচলিত। ধর্মীয় বৈচিত্র্য: হিন্দু, ইসলাম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন সহ নানা ধর্মের মানুষ এখানে বসবাস করে। সাংস্কৃতিক বৈচিত্র্য: প্রতিটি রাজ্যের নিজস্ব উৎসব, খাদ্যাভ্যাস, পোশাক, শিল্প ও সঙ্গীত রয়েছে, যা ভারতের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সামাজিক বৈচিত্র্য: বিভিন্ন জাতি, গোষ্ঠী, আদিবাসী সম্প্রদায়ের মিলিত বসবাস ভারতের সমাজকে বহুত্ববাদী করেছে। ঐতিহাসিক বৈচিত্র্য, ঠিক আছে, এই সমস্ত বৈচিত্র্যের জন্য ভারতবর্ষকে একটি অতি বৈচিত্র্যময় দেশ বলা হয়। এই সমস্ত কারণের মধ্যে তোমরা যে কোনো 4টেও আলোচনা করে দিতে পারো, 5টাও করতে পারো। ঠিক আছে, তো যেটা তোমাদের সুবিধা মনে হবে দেবে। টু দি পয়েন্টও করে দিয়েছি, এবং যারা পুরোটা দিতে পারবে দিতে পারো। তো তারপর চলে আসবো আমরা, দেখো চিকিৎসাজনিত বজ্রের ব্যবস্থাপনার বর্ণনা করো। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও, সব আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ দেখে রেডি করে নেবে। ঠিক আছে, সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য বলতে কি বোঝো? এজেন্ডা 2030-এর সাথে সম্পর্কিত সুস্থায়ী উন্নয়নের যে কোনো 4টি, ঠিক আছে, উল্লেখ করো। ঠিক আছে, দেখে নাও এখানে প্রশ্নগুলো। তো কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নেবে। প্রশ্ন এখানে যে কোনো 4টি লক্ষ্য উল্লেখ করো, লক্ষ্যগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে। চ্যানেল সাবস্ক্রাইব করে গ্রুপে জয়েন হও, তোমাদের প্রত্যেককে আমি নোটসগুলো দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারও ইএনভিএস এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স যদি ফ্রি অফ কস্টে নোটস পেতে চাও, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট তোমরা আমাকে পার্সোনাল পাঠিয়ে দেবে। যে 100 জন প্রথম পাঠাবে তাকে আমি সেই 100 জনের কে আমি কিন্তু ইএনভিএস এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।